সালাম আলাইকুম। শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো? আমার কথা শোনা যায়? কোনো রেসপন্স নাই? হ্যালো? স্যার শোনা যাইতেছে? হুম, রেসপন্স নাই কেন? সেতুলের জন্য কম দেখা যায়। এনিওয়ে, তো আমরা শুরু করি। আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যায়। ওকে। অলরাইট। সো আজকে আমরা যেটা আমাদের আজকে লাস্ট ক্লাস এবং আজকে ক্লাসের পরে আমরা এটা ক্লোজ করে দিব। এরপর আমরা এটা অ্যাসেসমেন্টে যাব। যেটা আগে বলেছি। তারপরে আমরা অ্যাসেসমেন্টের অনেকগুলা মানে স্টেপ আছে। ২টা-৩টে স্টেপ থাকবে। তো সেই ৩টা আমরা কন্টিনিউ করব। তারপরে আমরা ফাইনালি একটা করব আরকি। ঠিক আছে? সো আমি কন্টিনিউ করি। আমরা এর আগে অনেক কিছু দেখেছি। এখন আমরা মেইনলি ৩টা মেজর পার্ট নিয়ে কথা বলবো। একটা হলো রিগ্রেশন, স্মোক অ্যান্ড কভারেজ। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন একটা ম্যানেজমেন্টের সাথে বা একটা টিমের সাথে কাজ করবেন, যদি আপনি লায়াবল হন রিপোর্ট জেনারেট করার জন্য, তখন আপনাকে এই কয়টা জিনিস নিয়ে আপনাকে কাজ করতে হবে। আমরা কি কি কভার করব আজকে? রিগ্রেশন প্ল্যানিং। যখন একটা কোড চেঞ্জ হয় তখন আসলে রিগ্রেশনটা টেক প্লেস করে এবং এটা কিভাবে কাজ করে সেই জিনিসটা নিয়ে আমরা দেখব। স্মোক টেস্টও একই জিনিস। যখন আপনি পুরো জিনিসটাকে রিলিজ করবেন তার আগে আপনাকে একটা উম, প্রথমে একটা স্মোক টেস্ট করা হয়। স্মোক টেস্টে কি জিনিস সেটা আমি বলবো পরে। এটা তখন খুব শর্ট এবং খুব কুইকলি এটাকে এক্সিকিউট করা হয়। কাভারেজ ট্র্যাকিংটা হলো যে আপনাকে অ্যাপটাকে রিলিজে আমরা দিব কি দিব না, ম্যানেজমেন্ট এই ডিসিশনটা নিবে বেসড অন দ্য কাভারেজ ট্র্যাকিং। কতটুকু ট্র্যাক করা হয়েছে, কত পার্সেন্ট আমার এটার ইমপ্রুভমেন্ট হয়েছে বা কতটুকু বাকি আছে, কতটুকু রিস্ক। রিস্ক আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ, কিন্তু আপনার দিক থেকে আপনার টেস্টিং এর জন্য একটা রিপোর্ট দেওয়া দরকার, যে রিপোর্টটা আপনার এখানে বেশ কাজে দিবে। সো আমি দেখবো যে কিভাবে আসলে কাভারেজ ট্র্যাকিংটা করা হয়। সো ফার্স্ট থিংস হলো যে মেইনলি রিগ্রেশন প্ল্যানিংটা কিভাবে করা হয়। সাপোজ একটা যদি আমরা কোশ্চেন করি, ডিড মাই নিউ চেঞ্জ ব্রেক এনিথিং ওল্ড? দ্যাট মিনস আমি অলরেডি কিছু অংশ ডেভেলপ করা হয়েছে, নতুন কিছু জিনিস অ্যাপেন্ড করা হলো, এটার কারণে আমাদের আগের যেটা অলরেডি রানিং ছিল সেখানে কোনো ইম্প্যাক্ট পড়ছে কিনা, সেখানে কোনো রকমের ঝামেলা হয়েছে কিনা, সেটা আসলে আমাদের দেখাটা খুব জরুরি। ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনি প্ল্যান করে না আগান তাহলে কি হবে যে আপনি যখন একটা মডিউল পর্যন্ত করেছেন, নতুন একটা কিছুর জন্য আগের মডিউল গুলাকে ইম্প্যাক্ট করবে। এই ইম্প্যাক্ট করলে এটা প্রবলেম তৈরি হবে। যখন এই প্রবলেমটা তৈরি হবে তখন আসলে সামনের দিকে আর আগানো যাবে না, কারণ আমাদের যদি একটা নতুন কিছু অ্যাড করতে যেয়ে আমাদের পুরাতন কিছু যদি ড্যামেজ হয়ে যায় তাহলে ডেফিনেটলি এটা প্রবলেম হবে। সো আপনাকে সেক্ষেত্রে অবশ্যই রিগ্রেশন প্ল্যানিংটা করতে হবে, যে কোন কোন এই যে নতুন চেঞ্জটা আসলো, এই চেঞ্জটার ইম্প্যাক্টটা কতটুকু, কতটুকু এরিয়ার মধ্যে এটা ড্যামেজ করতে পারে। যেমন ধরেন যে আমি বলি যে ধরেন আর্থকুয়েক যদি হয় আহ আমেরিকাতে, তো আমি বাংলাদেশে আমার দেখবো যে আমার ঘর বাড়ি কোনটা নষ্ট হয়েছে।
দেখার তো কোনো দরকার নেই, আমার দেখতে হবে যে সেন্টারে হয়েছে এপিসেন্টার, তো ওর আশেপাশে কত কিলোমিটার এটা অ্যাফেক্ট করেছে। যতটুকু কিলোমিটার এটা অ্যাফেক্ট করবে সেটাই হলো আমাদের জায়গা, যেখানে আমরা হলো দেখবো যে আসলে কে কে এই জায়গাটাতে অ্যাফেক্ট হলো। সো আমাদের এমন আননেসেসারি কোনো জায়গা দেখবো না যেখানে অ্যাফেক্ট করেনি ওইটা, কারণ ওই জায়গাতে আমার কাজই হয়নি, এটা তো অলরেডি আগে টেস্ট করা হয়েছে। এটা হলো স্পিড আপ করার জন্য আমরা টেস্ট করব, সেটা ডেফিনেটলি এটা অন্যভাবে টেস্ট হয়, কিন্তু রিগ্রেশন টেস্টে যেটা বলে প্ল্যানিং করা হয় যে কতটুকু আপনার নতুন যে এরিয়াটা আসছে সেই এরিয়াটার জন্য নতুন যে কোডটাকে চেঞ্জ হয়েছে সেটার জন্য কতটুকু এরিয়া ইম্প্যাক্ট করবে, এটা আসলে মেইন জায়গাটা। আচ্ছা, সেকেন্ড থিংস হলো স্মোক টেস্ট। এটা বলা হয় যে ইজ দিস নিউ বিল্ড ইভেন ওর্থ টেস্টিং। দ্যাট মিনস আপনি আমাদের যখন বিল্ডিং করা হয় তখন একটা সয়েল টেস্ট করা হয়। সয়েল টেস্ট কেন করা হয়? কারণ হলো যে টেস্ট করে দেখা যায় যে সয়েলটা কতটুকু স্ট্রং বা কতটুকু এটা হোল্ড করতে পারবে একটা বিল্ডিং, যদি 7 তলা হয়, 10 তলা হয় বা 50 তলা হয়। কেন করা হয়? কারণ হলো এটা টেস্ট করে দেখা হয় যে এটা আসলেই এত বড় বিল্ডিং এখানে করার জন্য কি প্রসেস ফলো করতে হবে, অথবা আদৌ এটা পসিবল কিনা। এখন যদি আমি ওই টেস্টটা না করে বিল্ডিং বানায় ফেললাম 50 তলা, কিছুদিন পরে দেখলাম যে ওটা কাত হয়ে ভেঙে পড়ে গেছে, তো আমার যদি মানে টেস্ট রেজাল্টে যদি আমার নেগেটিভ হয়, তাহলে তো আমার পরবর্তী স্টেপে যাওয়ার কোনো দরকারই নেই। ঠিক আছে, সো এই জায়গাটা চেক করে যে স্মোক টেস্ট হলো যখন আপনি একটা সিস্টেম পাবেন সেই সিস্টেমটাকে খুব কুইকলি চেক করে একটা আউটপুট দেওয়া যে এইটা আসলেই টেস্ট করার মতো কিনা। ঠিক আছে, তো এইটা আসলে ইম্পর্টেন্ট। আর থার্ড যে জিনিসটা আমরা দেখবো যে কাভারেজ, সেটা হলো হাউ মাচ অফ দ্য প্রোডাক্ট হ্যাভ উই টেস্টেড। কতটুকু, আমি যেহেতু আমরা টেস্ট নিয়ে কথা বলছি, এগুলো কাভারেজটা অন্য জায়গাতেও কাজ করে। তো আপনি যখন কাভার করে দেখাবেন যে আমার এত পার্সেন্ট কাভার হয়েছে, দেন হলো আমাদের দেন হলো আমাদের কাভারেজটা কতটুকু হয়েছে এইটার উপর বেস করে আসলে ডিসিশন মেক করবে একজন যে আমি এটাকে রিলিজ দিব নাকি রিলিজ দিব না। এটা ডিপেন্ডস অন ইট। ঠিক আছে, সো পরের ক্ষেত্রে যাই আমরা, দ্য রিগ্রেশন টেস্টিং কি জিনিস। সো এটা কি করবে, রিটেস্ট করবে আমাদের আর্লিয়ার ফেজ যেগুলো আমরা করা হয়েছিল সেগুলোকে। সো আমরা যেটা করব, আমরা যদি ওই যে বললাম যে এটার কতটুকু প্ল্যানটা কিভাবে আমরা করব, যে ধরেন সাপোজ আমরা একটা এরিয়াতে কাজ করেছি, সাপোজ আমরা কাজ করেছি হলো একটা ইউজার প্রোফাইলে আমাদের হয়তো একটা নেম চেঞ্জ করা দরকার ছিল, যেটা স্ট্যাটিক ছিল, এটা ডাইনামিক হয়েছে। এইটুকু হলো আপনার নতুন বিল্ডে অ্যাড হয়েছে। এখন এটার জন্য আমরা কি কি টেস্ট করব? আমরা কি এখন টেস্ট করব যে সে লগ ইন প্রপারলি করতে পারছে কিনা, সাইন আপ করতে পারতেছে কিনা, অনবোর্ডিং ঠিক আছে কিনা, ইমেল যায় কিনা, ইমেল আসে কিনা, তারপরে হলো আমার প্রোফাইল পিকচার আপলোড হয় কিনা, এইগুলো দেখার তো দরকার নেই, কারণ এইগুলো হলো আমাদের, এইটাতে কোনো ইম্প্যাক্ট পড়ছে না। এখানে ইম্প্যাক্ট পড়ছে যে একটা ইউজারের নামটাকে চেঞ্জ করা হয়েছে। সো আমার শুধুমাত্র নামের ফিল্ডটাকে প্রপারলি দেখলে আমার এখানে কাভারেজটা ওকে। সো আমাদেরকে স্যার স্ক্রিন প্ল্যানটাকে, দেখা যাচ্ছে না। জি এখন দেখা সো গেছে। আমাদের যেটা দেখতে হবে সেটা হলো যে ওকে, আমাদের যেটা দেখতে হবে সেটা হলো যে আমরা এইখানে আহ এখন দেখা যায় না? জি স্যার দেখা যাইতেছে। ওকে,
সো আমাদের এখানে দেখতে হবে যে কতটুকু আসলে ইম্প্যাক্ট করতেছে, নতুন যে চেঞ্জটা আসতেছে এটার উপর বেস করে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি কতটুকু টেস্ট করব। এখন যদি আমি স্টার্ট টু এন্ড পুরোটা টেস্ট করি, এটা প্রচুর সময় যাবে। এই সময়টা আসলে এফোর্ড করা যাবে কিনা, আহ, সেই জায়গাটাও আসলে ইম্পর্টেন্ট। কারণ আমাদের চেঞ্জটা আসছে যে জায়গাটা, তার সারাউন্ডিং জায়গাগুলোতে আমাদের টেস্ট করতে হবে। এখন আমার প্রোফাইলের নেম চেঞ্জ হয়েছে, এইটা যদি আমি অন্য জায়গায় টেস্ট করি সেটাও যেমন ঠিক হবে না। আবার ওইটার সারাউন্ডিং যেটা, যেমন হলো নাম চেঞ্জ করতে যে সে দেখা গেল, আবার কিন্তু এটা চিন্তা করতে হবে, যেমন প্রোফাইলের নাম চেঞ্জ করলো তার এজ চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কিন্তু ইস্যু, এটা বাগ। তো ওইটাকে আবার শুধু ইউজার ডাটাগুলোকে চেক করলেই হবে যে আমার ইউজার ডাটা যখন চেঞ্জ করতেছি সেটা কোন কোন জায়গায় ইফেক্ট করতেছে, ইম্প্যাক্ট করতেছে কিনা, আগের ডাটাগুলো ঠিক আছে কিনা, এটা চেক করলে হয়। ওকে, সো আমাদের চিন্তা করতে হবে যে কোন এরিয়াটা আসলে ম্যাটার করে, যে এরিয়াটা ম্যাটার করে না সেটাকে আমরা বাদ দিব। আচ্ছা, প্ল্যানিং করতে হবে ফাস্টার এন্ড সেফ রিলিজ। সো আমার যাতে এটা ফাস্টার টেস্ট হয় এবং এটা যেন সেফ রিলিজ থাকে, দুইটাকেই চিন্তা করতে হবে। যে প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা এমন কোনো কিছুই প্ল্যানিং এ টেস্টিং এ আনবো না যেটা আমাদের আননেসেসারি হয়, আর যেটা করতে আমাদের অনেক সময় লাগে। আবার এমন কোনো কিছু আসবো না যেটা হলো যে আমার রিস্ক থেকে যায়। যেমন আমার হয়তো রিস্ক থেকে গেছে, যেটার কারণে অন্য জায়গায় প্রবলেম হইলেও হইতে পারে, বাট আমি ওটা কাভার করি নাই, তখন ওটা ইম্প্যাক্ট পড়বে। ইম্প্যাক্ট এরিয়াটা যাতে আমরা প্রপারলি ডিফাইন করতে পারি, সো এটাই প্ল্যানিং এর মধ্যে থাকবে। সো আপনি ডিসিশন নেবেন যে আমার কতগুলো টেস্ট প্ল্যানিং এর জন্য ওপেন করবেন, কতগুলা প্ল্যান করবেন রিটেস্টিং এর জন্য, যেটা আগে অলরেডি টেস্ট ওকে হয়েছে এখন আবার জন্য, এটাকে বলা হয় রিগ্রেশন টেস্টিং প্ল্যানিং আর কি। সো যত আর্লি আপনি এটাকে বাগ ডিটেক্ট করতে পারবেন তত এটা সেফ লঞ্চ। ঠিক আছে, সো এইটাকেও মাথায় রাখতে হবে যে আমরা কত দ্রুত এটাকে লঞ্চ করতে পারি। আচ্ছা, কখন এটা ট্রিগার করবে, যখন একটা নতুন ফিচার অ্যাড করবে, ডেফিনেটলি ফিচারটা অ্যাড হলে সে কোন মডিউলে হলো, সেই মডিউলে কোন কোন জায়গাটা এফেক্টেড হলো, ট্রিগারটা তখন করবেন যে আমার রিগ্রেশন টেস্টটা করতে হবে। আচ্ছা, আফটার এ বাগ ফিক্স, একটা বাগ ফিক্স হলে নতুন কিছু কোড অ্যাড হবে। সো যখন নতুন কিছু কোড অ্যাড হবে তখন অবশ্যই আমাদের এটা চেক করতে হবে যে এইটা প্রপারলি কাজ করছে কিনা। থার্ড থিংস হলো যে আফটার কনফিগারেশন এন্ড ডিবি চেঞ্জ, যে আমাদের যদি কনফিগারেশনে কোনো কিছু চেঞ্জ হয়, সাপোজ আমি ডাটাবেসটা চেঞ্জ করেছি, ডাটাবেসের কনফিগারেশন চেঞ্জ করেছি, অথবা আমার হলো ডাটাবেস পুরোটাই চেঞ্জ করেছি, কোনো একটা অংশে একটা চেঞ্জ করা হচ্ছে ব্যাকএন্ড থেকে, সেক্ষেত্রে আমাদের এইটা চেঞ্জ ট্রিগার করবে এই টেস্টিং এর প্ল্যানিং ইয়ে করবো কিনা। আচ্ছা, বিফোর মেজর রিলিজ, একটা রিলিজ যখন দিব তার আগে আমাদের এই টেস্টিংটা করতে হবে, মেজর মেজর রিলিজের আগে, যে কোন কোন জায়গাগুলোতে আমাদের চেঞ্জ আসতেছে, সেই চেঞ্জের আগে আমাদের তার ইম্প্যাক্ট গুলাকে অ্যানালাইসিস করে এবং এটাকে নিয়ে দেখতে হবে আর কি। Right. এরপর আমরা দেখি পরের স্লাইডে আমরা কিভাবে এটাকে ফলো করব। আমরা যে এটার প্ল্যানিং করব, রিগ্রেশন প্ল্যানিং, সেটার স্টেপ গুলো কি। সো আমার প্রথমে আগে চেঞ্জ করতে হবে আইডেন্টিফাই দ্য চেঞ্জেস। সো আমাকে আইডেন্টিফাই করতে হবে কোন কোন জায়গায় চেঞ্জটা হচ্ছে, এবং সেই চেঞ্জের উপর বেস করে আমাকে ডিসিশন নিতে হবে যে এই জায়গাগুলোতে আমাদের প্রবলেম হচ্ছে। সো চেঞ্জ ইজ ভেরি ইম্পর্টেন্ট। চেঞ্জ ফ্লো একটা আছে, যে চেঞ্জ গুলাকে কিভাবে মিটিগেট করে, সেটা আপনাদের না, এটা আপনার প্রজেক্ট ম্যানেজার আপনাকে বলে দিবে। আচ্ছা, এরপর ম্যাপ করা, কোন এরিয়াতে এটা ইম্প্যাক্ট করবে সেই এরিয়াটাকে ম্যাপ করা। ম্যাপিং এর জন্য আপনি বুঝবেন যে এটার সারাউন্ডিং, যেমন আমরা যখন একটা মডিউল ডিফাইন করি, মডিউলের মধ্যে সাব মডিউল থাকে, তার মধ্যে টাস্ক থাকে। সো এই টাস্কটা যখন তার সাব মডিউল গুলাকে ইম্প্যাক্ট করে জেনারেলি, সো আমরা যখন ব্রাঞ্চিং করি কোনটার ভিতরে কোনটা আসতেছে, তখন আপনি বুঝতে পারবেন যে কোন এরিয়াতে ইম্প্যাক্ট করতেছে, সেটাকে আইডেন্টিফাই করা, ম্যাপ করা। ঠিক আছে, এরপর প্রায়োরিটাইজ করা, যে এমন অনেক কিছু আছে যে প্রায়োরিটি টাস্ক না, কিন্তু আমি যদি হাই প্রায়োরিটি দিয়ে রাখছি তার মানে আননেসেসারি ওয়ার্ক করতেছেন, নেসেসারি ওয়ার্কটা আপনার হচ্ছে না।
তো এইটার জন্য আপনাকে চিন্তা করতে হবে যে প্রায়োরিটি করা, কোনটা হাই, কোনটা মিডিয়াম, কোনটা লো। কারণ আমাদের হাই ইম্প্যাক্ট এরিয়াগুলোকে সবার আগে প্রায়োরিটাইজ করা এবং সেটাকে আহ, ঠিক করা। যেমন রিস্ক এরিয়াটা একটা আছে, যেমন আপনার হলো আপনি আহ, কোনো একটা কি বলে সাপোজ আপনি হলো একটা পেমেন্ট মডিউলে কাজ হয়েছে। পেমেন্ট মডিউলে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হলো যে পেমেন্ট প্রপারলি হচ্ছে কিনা, টোটাল যে থার্ড পার্টি কানেকশন আছে সেই কানেকশনের সাথে আমার টাকার লেনদেন গুলো প্রপারলি হচ্ছে কিনা, এবং সেটার ফাইনালি এটা আমাদের যে কার্ড বলছে, আমাদের যে অ্যাকাউন্টস ব্যালেন্স আছে সেটার সাথে সিঙ্ক হচ্ছে কিনা। এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা। এখন এইটা হলো সবচেয়ে টপ প্রায়োরিটি, রিস্ক। এইটা আমার সবার আগে চেক করতে হবে। রিস্ক মানে হলো আমার বাগ না, রিস্ক হলো যে এই এরিয়াতে সেন্সিটিভ এরিয়া, কতটা সেন্সিটিভ, এই এরিয়াতে আমার কোনোভাবেই কোনো বাগ রাখা, এটা কোনোভাবে আমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেখানে কোনোভাবে এটাকে আমরা অ্যাডপ্ট করতে পারবো না, ঠিক আছে? সো সেই জায়গাটা একটা। আবার যদি আরেকটা আছে যে ইমেল যাচ্ছে না, এটা হলো অবশ্যই এটা হাই হাই না, মিডিয়াম টাইপের আপনি রাখতে পারেন। আরেকটা হইতে পারে যে হ্যাঁ আপনার এটার পেমেন্টের যে রিসিপ্টটা, সেই রিসিপ্টটা প্রপারলি প্রিন্ট হচ্ছে না, প্রিন্ট উল্টাপাল্টা আছে, একটু কম বেশি আছে, সেটা হয়তো আপনি লো প্রায়োরিটি রাখতে পারেন। সো এই রিস্ক এরিয়াগুলোকে আগে ডিফাইন করা, যে কোন জায়গাটা আমার আসলে খুব বেশি নজর দিতে হবে, কোন এলাকাতে আমার একটু পরে নজর দিতে হবে। তার মানে এটা না যে আমি স্কিপ করতে পারবো। আমার হলো সবচেয়ে সেন্সিটিভ এরিয়াটা আমার সবার আগে টেস্ট করতে হবে, মানে জোনটাকে ডিফাইন করা। আমি যে ম্যাপ করলাম, ম্যাপের মধ্যে সেন্সিটিভ এরিয়া চিন্তা করব, এরপর একটু মিড লেভেল সেন্সিটিভ এটা এবং হয়তো লো লেভেল সেন্সিটিভ এরিয়াটা, রিস্ক এরিয়াটা ইয়ে করবো। তাহলে আমাদের টপ প্রায়োরিটি জায়গাটাকে আমার প্রথম টেস্ট করতে হবে, এরপর মিড লেভেল, এরপর লো লেভেলটা, এরপর এটা ফোর্থ ইয়ে হলো এক্সিকিউট করবেন বেসড অন দ্য প্রায়োরিটি। এবং এই অনুযায়ী আপনি বাগ দেখবেন, যদি দেখেন যে আপনার টেস্টিং এর আগে আমরা দেখাইছি কিভাবে এক্সিকিউট করে এবং রেকর্ড করে, সো আপনি এক্সিকিউট করবেন এবং রেকর্ড করে বাগ দিয়ে দিবেন এরপরটা। এরপর হচ্ছে যে আমাদের একটা সিনারিও, আমি একটা সিনারিও তৈরি করেছি, যে সিনারিওতে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে কোন কোন এরিয়াটা আপনার ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে? সো লেটস ডিসকাস। রিটেস্ট কোনটা করতে হবে? যদি আমরা বলি যে ট্রান্সফার দ্য মানি ফিচার, এইখানে একটা কাজ করা হয়েছে মানি ট্রান্সফারের জন্য, এইখানে আপনাকে কোন কোন জায়গাটা টেস্ট করতে হবে? লগ ইন অ্যান্ড সেশনস, লগ ইন হচ্ছে কিনা প্রপারলি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাকাউন্ট ব্যালেন্স ডিসপ্লে, অ্যাকাউন্ট ব্যালেন্স প্রপারলি ডিসপ্লে করছে কিনা, ট্রানজ্যাকশন হিস্ট্রি প্রপারলি দেখা যাচ্ছে কিনা, এবং এসএমএস এবং ইমেল অ্যালার্ট প্রপারলি যাচ্ছে কিনা। এই জিনিসগুলো আমাদের জন্য ভেরি মানে এফেক্টেড এরিয়া, যখন মানি আমরা ট্রান্সফার করতেছি কোনো একটা মডিউলের কাছে, যেমন অনলাইন ব্যাংকিং অ্যাপের ক্ষেত্রে। কিন্তু এইটার জন্য আমার জন্য স্কিপ করতে পারি আমরা অ্যাবাউট আস পেজ, ঠিক আছে কিনা, এটা স্কিপ করা যায়, কারণ আমার এই মানি ট্রান্সফারের সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটা কোনোভাবে এটার সাথে মিলে না। হেল্প সেন্টার আর্টিকেলস এটা প্রপারলি কাজ করছে কিনা এটা চেক করার আমার দরকার নাই। ডার্ক মোড টগল হচ্ছে কিনা এটাও আমার দরকার না। পাসওয়ার্ড স্ট্রেংথ ম্যাটার। সো এই জায়গাগুলো আমার টেস্ট করার দরকার নেই, কারণ এগুলো আননেসেসারি। এই মানি ট্রান্সফার যেটা সেটা যখন অ্যাড হয়েছে তখন এই জায়গাগুলো আমাদের খুব একটা ইম্পর্টেন্ট জিনিস না, আমি স্কিপ করতে পারি। কিন্তু এইটা আমার ইম্পর্টেন্ট, কারণ লগ ইনই যদি না হয় মানি ট্রান্সফারে যাবে কিভাবে? সো এইটার সাথে কোন কোন জিনিসটা রিটেস্ট করতে হবে সেটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? এখন আমরা দেখব যে আমি বেসড অন মাই প্রিভিয়াস এক্সাম্পল, আমি এখানে আরেকটা আপনাদের জন্য একটা এক্সারসাইজের ব্যবস্থা করছি। এটা আপনি হয়তো একটা 2 মিনিটস একটু সময় নেন, নিয়ে আমাকে একটু জানান যে এটার মধ্যে কি কি হতে পারে। যেমন আমি এটা বলেছি যে অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট ফিচার সবাই জানেন। অ্যাড টু কার্ট আমরা অনলাইনে কেনাকাটা করি যখন কোনো একটা
পার্টিকুলার একটা প্রোডাক্ট আমি কিনতে চাই, তখন প্রথমে এটা অ্যাড টু কার্টে নিয়ে আসা হয়। একটা ই কমার্স সাইটে মেইনলি এটা থাকে। এইটা যদি আমাদের কোনো কাজ হয় তাহলে কোন কোন জায়গাটা আমাদের টেস্ট করতে হবে, রিটেস্ট প্ল্যানিংটা আমি বলছি। এটা যেহেতু কমন টার্ম এই জন্য বলছি, এরকম না যে আমাদের কোনো ই কমার্স প্ল্যাটফর্ম ইজ কমন টার্ম, আবার অ্যাড টু কার্টও ভেরি কমন টার্ম, সবাই জানে এটা। সো এই ধরনের একটা কেস যদি হয় তাহলে আমাদের ফার্স্ট হলো যে তিনটা ফিচার্স যেটা রিটেস্ট করতে হবে অ্যাড টু কার্টের ক্ষেত্রে। 2 নাম্বার হলো যে কোনো একটা ফিচার আমার স্কিপ করা যাবে। তার স্ক্রিন দেখা যাচ্ছে না। কতক্ষণ? আচ্ছা, সো এক হলো যে তিনটা ফিচার্স, যে ফিচারটা আমার রিটেস্ট করতে হবে অ্যাড টু কার্টের ক্ষেত্রে। আর একটা হলো যে আমাকে একটা যে কোনো একটা ফিচার আপনি আমাকে দিবেন যেটা স্কিপ করলেও হবে। আর এইটার মধ্যে র্যাঙ্কিং করা, কোনটা আগে করব কোনটা পরে করব। সো এই যে তিনটা আপনি দিবেন, সেই তিনটার মধ্যে কোনটা আমরা আগে করব প্রায়োরিটি হাই এবং কোনটা প্রায়োরিটি লো সেটা আমাকে বলতে হবে। সো আপনাদের সময় হলো 2 মিনিটস, লেট মি নো। আপনি মেসেজ করতে পারেন, মেসেজ করে আমাকে জানান। ওকে, টাইম আপ। কেউ লিখেন নাই কিছু? কারো কোনো পার্টিসিপেশন নাই? দিস ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং। এনিওয়ে, সো স্মোক টেস্টে কি জিনিস আমার মনে হয় আমি খুব কুইকলি করে ফেলি, আপনারা বাসায় দেখে নিয়ে ইটস বেটার। ওকে, সো স্মোক টেস্টটা হলো যে যখন আপনি একটা টেস্ট করবেন, স্মোক টেস্ট হলো যে আপনি যখন একটা টেস্ট করবেন তখন অবশ্যই আপনাকে আগে টেস্ট করে নিতে হবে যে এটাকে আসলেই টেস্টেবল কিনা, যেটা আমি একটা বললাম আর কি, ঠিক আছে। সো টেস্টেবলের জন্য যেটা হয় যে একটা বিল যখন আসবে স্মোক টেস্ট করবেন, তারপরে ডিসিশন নেবেন যেটা টেস্টেবল কিনা, তারপরে হলো ফুল টেস্টিংটা দিয়ে দিবেন, ঠিক আছে।
ফুল টেস্টিং করার আগে আমরা একটা স্মোক টেস্ট করি, যেন আমরা বুঝতে পারি যে আমাদের ফুল টেস্টে যে সময়টা যাবে সেটা ঠিক আছে কিনা। যেমন ধরেন আপনাকে একটা বিল্ডিং এর, আপনি 10 তলা বিল্ডিং অবজারভেশনে গেছেন, তো আপনি প্রথমে যে প্রথম ফ্লোরটা দেখলেন, সেকেন্ড ফ্লোরটা দেখলেন, থার্ড ফ্লোরে যেয়ে দেখলেন যে আর ফ্লোর হয় নাই। তো আপনার তো এটা আউটপুট কখনোই ঠিক হবে না। আপনি যদি প্রথম থেকে আগে দেখতেন যে হ্যাঁ 10th ফ্লোর পর্যন্ত হয়েছে কিনা, তাহলে ইউ ক্যান টেক ডিসিশন যে আমাদের স্মোক টেস্টটা, এটাকে বলে স্মোক টেস্ট, যে আমি যদি 10 তলায় না হয় তাহলে আমি অবজার্ভ করবো কেন, আগে 10 তলা হোক তারপরে করবো। সো আমার যদি এটা আসলেই টেস্টেবল না হয় তাহলে আসলে আমার ফুল টেস্টে যাওয়াটা ওয়েস্টেজ অফ টাইম। সো দ্যাটস ওয়াই এটা করা হয় যে আমার এনাফ টেস্ট আছে কিনা। বাকিগুলো দেখে নিন আপনারা, বেটার। এক্সারসাইজ তো দরকার নেই, কারণ ইউ আর নট গোয়িং টু পার্টিসিপেট দিস ওয়ান। আচ্ছা, সো কাভারেজ ট্র্যাকিংটা হলো যে আপনি কত পার্সেন্ট কাজ করেছেন এবং কত পার্সেন্ট কাজ বাকি আছে সেটাকে একটা পার্সেন্টেজে বের করা। পার্সেন্টেজ আমরা সবাই করেছি। টোটাল টেস্টেড আইটেম কতগুলো আছে, টোটাল আইটেম কতগুলো আছে, এটার জন্য এটাকে করা। আর রিকোয়ারমেন্ট কাভারেজ, এটা মেইনলি হয় যে আপনি যখন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতেছেন, যখন রিকোয়ারমেন্টটাকে লিখতেছেন, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কতগুলো রিকোয়ারমেন্ট আমাদের কভার করা হয়েছে সেটাকে রিকোয়ারমেন্ট কাভারেজ বলা হয়। কোড কাভারেজ, এটার কিছু টুলস আছে যেগুলো দিয়ে করা যায়। যেমন কোড কাভারেজ বলতে হলো যে আপনি যখন একটা ইউনিট টেস্ট করতেছেন, ইউনিট টেস্ট হলো যে কোডের কোনো একটা ফাংশন অনুযায়ী টেস্ট করা। সেই টেস্টগুলো যদি করেন, ইউনিট টেস্ট যদি কখনো করেন তখন আপনার এটা লাগবে। আদারওয়াইজ এটা আসলে খুব বেশি কাজে দিবে না, কারণ কোড লেভেলে কতটুকু পার্সেন্ট কোড আপনি এক্সিকিউট করেছেন টেস্টিং, এটার জন্য আপনার টুলস লাগবে ডেফিনেটলি। সেই টুলস অনুযায়ী আপনার টোটাল, আপনি যখন টুলস এর মধ্যে দিয়ে দিলেন যে আমার এত পার্সেন্ট কোড গুলাকে টেস্ট করার জন্য, সে টেস্ট করলো, করে কতগুলো আসলে আপনি এখনো করেননি সেটা কিন্তু থাকবে। আচ্ছা, টেস্ট কেস যেটা আমরা লিখতে বলেছি সেটা সেটা আপনি প্রথমেই জানেন যে কিভাবে লিখতে হয়। সেই টেস্ট কেসের উপর বেস করে কতগুলো আপনি এক্সিকিউট করেছেন এবং কতগুলো এখনো এক্সিকিউট করেননি, সেগুলোর উপর বেস করে একটা ডিসিশন আসবে যে কতগুলো টেস্ট এক্সারসাইজ করেছেন। সো আপনারা তো এক্সারসাইজ করবেন না, সো আই এম স্কিপিং দিস ওয়ান। ওকে, সো ফার্স্টলি আপনাদের যেটা রিমাইন্ড করতে হবে সেটা হলো যে রিগ্রেশন টেস্টটা কি জিনিস। আমি প্রথমে যেটা বলেছি যে কোনো নতুন কোডের জন্য আমার পুরাতন কোডে কোনো প্রবলেম হয়েছে কিনা। স্মোক টেস্টটা হলো যে বিফোর গোয়িং টু দ্য ডিপ ড্রাইভ, ইফ এভরিথিং ইজ ওকে অর নট, এটা একটা কুইকলি দেখা হয়। আদারওয়াইজ যেমন লগ ইন যদি কাজ না করে, আমি ডিটেল পেজে কিভাবে যাবো, এটা তো সম্ভব না। সো আমার প্রথমে চেক করতে হবে লগ ইন, প্রোফাইল, এই জিনিসগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে, কুইক এটা জাস্ট হাফ অ্যান আওয়ার অথবা আরো কম সময়ের মধ্যে এটাকে ডিসিশন নিতে হয়। আর কভারেজ হলো আমার হিসাবে, আচ্ছা কতটুকু সে আপনি টেবিল টেস্ট করেছেন সেটা তো আমি বললাম যে এটা ডিপেন্ড করে আপনি কতগুলো কাজ আছে তার মধ্যে কতগুলো হয়েছে, কত পার্সেন্ট কাজ বাকি আছে, এটাকে ডিফাইন করা। এখানে আমি কিছু টেস্টিং টুলস দিয়ে দিয়েছি, যেটা এআই টুলস, যেটা আপনার জন্য কাজে দিবে। সবসময় সবগুলো যে আপনার প্রপারলি লাগবে এরকম না, বাট মোস্ট পপুলার ইয়েগুলো এখানে দেওয়া আছে। টেস্ট অটোমেশন আপনি কি দিয়ে করবেন, ভিজুয়াল টেস্ট আপনি, ভিজুয়াল টেস্ট বলতে হলো আমরা যেটা এর আগে করেছি যে ভিজুয়ালি টেস্ট করা যায়। টেস্ট কেস জেনারেট কিভাবে করবেন সেগুলোর জন্য কি কি টুলস আছে বাজারে সেটা দেখতে পারেন। ইউনিট টেস্ট জেনারেশনের জন্য কিন্তু, আর হলো লগ এন্ড বাগ রিপোর্টের জন্য কি কি ইউজ করতে পারবেন, এগুলো টেস্ট আপনারা অনলাইনে সার্চ দিলে পাবেন বেটার। সো দ্যাটস অল, থ্যাংক ইউ ফর জয়নিং। আল্লাহ হাফেজ। ও জাস্ট মিনিট, আমি ইয়ে করছি, আমাদের আজকে থেকে পুরো কোর্স কভার হয়ে গেছে। আপনারা যারা রিভিউ করতে চান, প্রত্যেকটা ক্লাসের ভিডিও দেওয়া হয়েছে, সেখান থেকে রিভিউ করে নিতে পারেন। সো এরপরে আর আমরা ভার্বালি কোনো স্পিচ দিব না। আমাদের ইয়েতে আমরা 3টে স্টেপ আছে যেটা বলেছি আমরা, অ্যাসেসমেন্ট প্লাস একটা ভার্বাল এবং ইয়ে হবে। ভার্বালে 1-to-1 কথা হবে, গ্রুপে কথা হবে না। সো এটাই হলো অল। আর আপনাদের সবার জন্য আমার তরফ থেকে টি শার্ট আছে। আপনাদের যে আপনাদের
ক্লোদিং সাইজটা আমাকে দিয়ে দিবেন, ঠিক আছে? সেই অনুযায়ী আমি আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিব এটা, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।